হ্যালো, শোনা যাচ্ছে? সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুম্মন, যিনি আমরা বিএনপি পরিবারেরও আহ্বায়ক, উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব অনুজ প্রতিম, শহীদুদ্দিন চৌধুরী আনি, কয়েকবারের এমপি উপস্থিত রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক, আমাদের মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার পাভেল ভাই উপস্থিত আছেন, ছাত্র রাজনীতির এক সময়ের সব উজ্জ্বল নক্ষত্র আমিরুল ইসলাম আলিম উপস্থিত আছেন, আমাদের নজরুল ইসলাম আজাদ, মাহমুদুর রহমান সুমন, এনারা সবাই কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টারা এখানে রয়েছেন, যারা নানা দিক থেকে সহযোগিতা করে আমরা বিএনপি পরিবারকে একটি জনহিতকর সংগঠনে পরিণত করেছেন। তাদের সবাইকে আন্তরিক প্রীতি জানাচ্ছি। আজকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত দুজন ব্যক্তিকে সহায়তা দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এখানে আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকেই বলেছেন, যার প্রেরণা এবং পৌরোহিত্যে আমরা বিএনপি পরিবার আজকে যে দায়িত্ব পালন করেছে এবং মানুষের কাছে সমাদৃত হয়েছে, সেই ব্যক্তি যার মানুষ সন্তান হচ্ছে আমরা বিএনপি পরিবার, তিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি বলবো যে আমরা বিএনপি পরিবার অসহায় মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষ, একটি ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদকে পরাজিত করতে গিয়ে অসংখ্য তরুণ, ছাত্র ছাত্রী যারা জীবন দিয়েছেন, আত্মদান করেছেন, তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পরিবারের সাথে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সেতুবন্ধন রচনা করে আমরা বিএনপি পরিবার। এখানে আমরা তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দায়িত্ব পালন করি না, তেমন একটা মূলত দায়িত্ব পালন করে আতিকুর রহমান রুম্মন এবং মিথুন, আহ্বায়ক সদস্য সচিব, এবং ইতিমধ্যেই তারা তাদের এই মানব কল্যাণমুখী কর্মকাণ্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তারা অনেক দূর সম্প্রসারিত করেছে, এবং এই যে সম্প্রসারিত করার মধ্যে দিয়ে একদিকে যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির যে মানসিকতা সেইটা ফুটে ওঠে এটার মধ্যে দিয়ে। রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং করা নয়। ইউরোপ আমেরিকাতে যেখানে প্রকৃত গণতন্ত্রের চর্চা আছে, তারা মনে করে যে, এবং তাদের উপরে প্র্যাকটিস অনুশীলন তারা যেটা করে, কে কত সমাজ সেবামূলক কাজ করেছে সেটার উপর একজন ব্যক্তির রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে। তো আমার মনে হয় যে নানা বিষয়, নানা কিছুকে মাথার মধ্যে নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সংগঠনটি তৈরি করেছেন, এবং যাদেরকে দায়িত্ব তিনি দিয়েছেন তারা অত্যন্ত সুচারুভাবে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে। অর্থাৎ ঝড় ঝঞ্ঝা, রাজনৈতিক সংকট, গ্রেপ্তার এবং নানা ধরনের মামলা মোকদ্দমার মধ্যেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে একটা মানবধর্মী যে কাজ, সে কাজটি অনেকদিন ধরেই করে আসছে। এটা ডিফাইন করা হয়েছে, পরবর্তী পর্যায়ে সংজ্ঞায়িত করা হয়েছে আমরা বিএনপি পরিবারের নামে, সেটা গত বছর মার্চ মাস থেকে এর সাথে তখন আমরা যুক্ত হয়েছি। ফলে এটা আকস্মিক নয়, এটা ভুইফোর নয়, এটা অনেক আগে থেকেই তিনি করে আসছেন, এখন একটি সাংগঠনিক রূপ দিয়ে এই কাজটি করে যাচ্ছে। তো সুতরাং দেশের একটি পরিবর্তন ঘটেছে বলেই তিনি এটি দায়িত্ব নিয়েছেন তা নয়, এটি গঠিত হয়েছে সেটাও শেখ হাসিনার আমলে। ওই সময়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করেই কাজ করে। কোনো গুম পরিবারের কাছে যদি আমরা কখনো গিয়েছি, সেটাও আমাদেরকে ডানে বামে তাকাতে হয়েছে,
সামনে পিছনে তাকাতে হয়েছে যে গোয়েন্দা পুলিশ আমাদেরকে অনুসরণ করছে কিনা, আমরা মানে তার বাসায় গিয়ে আবার ফেরত আসতে পারবো কিনা, না সরাসরি আমরা গোয়েন্দা কার্যালয়ে অথবা কারাগারে চলে যাব। এই পরিস্থিতি ছিল। এই পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে আমাদেরকে। দলের মানে সহযোগিতা করার লোকও নেই, সব আস্তে আস্তে গা ঢাকা দিচ্ছে। ওরই মধ্যে যতটুকু সামান্য সহযোগিতা করার উপায়গুলি, উপকরণগুলি সংগ্রহ করে তারপরে আপনার যারা ক্রস ফায়ারে মারা গেছেন, যারা গুম হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের বাসায় বাসায় করেছে রুম্মনরা, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তারা লিস্ট করে তালিকা করে এই কাজগুলো তারা করেছেন। যাই হোক, আমরা তার সাথে সংযুক্ত হতে পারে নিজেদেরকেও অত্যন্ত গর্বিত মনে করছি যে আমরা শুধুমাত্র রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে দিয়ে আজকের যে বেড়ে ওঠা, তার মধ্যে আমরা এই ধরনের একটি সংগঠনের সাথে না, এমনি নন পলিটিক্যাল অনেক শিশু সংগঠন, কিশোর সংগঠন করেছি যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, কিন্তু এই ধরনের মানবধর্মী সংগঠনের সাথে আমরা ইতিপূর্বে জড়িত ছিলাম না। দলের কেউ যদি মারা গেছেন বা অন্যভাবে কেউ যদি আহত হয়েছেন, তাকে হয়তো দল যতটুকু পেরেছে এইভাবে, কিন্তু সাংগঠনিক উপায়ে সবসময় তাদের খেয়াল রাখা এবং তাদেরকে তালিকা রেখে একটা রেজিস্টার্ড রেখে তাদেরকে স্মরণ করা, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মস্তিষ্ক প্রসূত এবং সেটাকেই বাস্তবায়ন করছে আমরা বিএনপি পরিবার রুম্মনদের নেতৃত্বে। বন্ধুরা আমার, এই সংকটের মধ্যে এই কাজগুলো আমাদেরকে আমরা করে যাব। সামনে আমাদের মনে হয় আরো হয়তো লড়াই হতে পারে, আরো আমাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। নানা পরিস্থিতির মধ্যেও বিএনপির এই মানবধর্মী কাজের কখনোই ব্যত্যয় ঘটবে না। আমরা কি এখনোই খুব ভালো আছি? আমরা কি মানে বলতে আমি বলছি যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি। হ্যাঁ, আমরা হয়তো একটু নিঃশ্বাস নিতে পারছি, আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে, হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না, কিন্তু রাস্তাঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত, আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে, করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, এটাও তো মানুষ প্রত্যাশা করেনি। শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা। একটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তারা তো নয়। সারা জাতি, সাধারণ মানুষ যারা এই 16 বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে, নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে, তার সন্তান স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা, তার মেয়ে কলেজে গিয়ে ফেরত আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে। কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের 3 দিন পর পুলিশ মামলা নেয় এবং মামলা নেওয়ার পরে পুলিশ বলে না, এটা ঠিক ধর্ষণ নয়, শ্লীলতাহানি, এটা তো একটু নারীর প্রতি, একজন মহিলার প্রতি ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, সরাসরি অপমান করা, এটা তো আমরা প্রত্যাশা করি না। এটা তো কোনো মানুষ প্রত্যাশা করে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছেন। অনেকে বঞ্চিত ছিলেন, বঞ্চিতরা অনেকে তাদের বঞ্চনার হয়েছে, শেষ হয়েছে, তা অনেকেই প্রমোশন পেয়েছেন। তাহলে এখন আপনার মাঠ লেভেল শূন্য থাকবে কেন? মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিক মতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত, মনে হচ্ছে বিভিন্ন গডফাদার, আমরা শামীম ওসমান গডফাদার শুনতাম, আমরা ওই অ্যানিদের এলাকায় তাহেরে গডফাদার শুনতাম, তা এখন তো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, যারা মানে দেশের যারা শান্তিতে সুখে ভদ্রলোক সুশীল মানুষ যারা বসবাস করবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। যদি পরিস্থিতি এই হয়, পুলিশ যদি বলে যে না ধর্ষণ না শ্লীলতাহানি, এটা ব্যঙ্গ করা নয়। মামলা যদি 3 দিন পরে না হয়, চোখের সামনে এই কারণ বাজারের পাশ দিয়ে আসতে গেলেই দেখি একবারই কোনো সিএনজি থেকে চট করে আপনার সোনার চেন কোনো মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে একদিকে। তো এই পরিস্থিতি তো মানুষ
কখনোই মেনে নিতে পারে না, এইটা কাম্য হতে পারে না। আজকে খুব দ্রুত গতিতে যারা এই জুলাই আগস্টের আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার কে কোথায় আছে? আমরা বিএনপি পরিবারের মাধ্যমে অনেকেই গেছি, অনেকেই হাহাকার করেছে। কারো পরিবারে হয়তো ছেলেটা মানুষ হবে, তারপরে সে একটা চাকরি পাবে, পরিবারটা দেখবে। এখন পরিবার দেখার কেউ নেই, বা যে বাড়িতে একজনই উপার্জনক্ষম, বিশেষ করে রিক্সাওয়ালারা। আমি 17টা রিক্সাওয়ালার বাসায় গিয়েছি, কি মানবতর জীবন সেখানে। সেই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে নেই, এখন সেই পরিবারটা কি হবে? তো এগুলো তো রাষ্ট্র যদি এগিয়ে না আসে, তাহলে তো কোনো ব্যক্তির পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষে সবকিছুতে দেখা সম্ভব নয়। এটা রাষ্ট্রের অতি দ্রুত এই জিনিসগুলো দেখা দরকার। সেটা না হয়ে কি হচ্ছে সারা দেশে? আমাদের সমন্বিত যে আমাদের সংস্কৃতি, সমন্বয়ের যে সংস্কৃতির ধারা, সেই ধারাকে ভেঙে ফেলা হচ্ছে। কেন এগুলো হতে যাবে? কেন যে যেটা করছে, যে মাজারে যেতে চায়, মাজারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, সেটা যুগ যুগ ধরে হয়ে আসছে। কেন চুয়াডাঙ্গায় 300 বছরের পুরনো আপনার দরগা শরীফ সেখানে ভেঙে ফেলতে হবে? কারা এটা করছে? কেন বসন্ত বরণকে আপনার বাধা দেওয়া হচ্ছে চট্টগ্রামে? কেন আপনার নাটক করতে বাধা দেওয়া হচ্ছে? আমাদের যে সমন্বয়ের সংস্কৃতি এবং আমাদের যে অগ্রযাত্রার সংস্কৃতি, আমরা যেমন আজান দিলে মসজিদে যাব, আবার ঠিক তেমনি আমরা একসময় নজরুল জয়ন্তী করেছি, আমরা রবীন্দ্র জয়ন্তী করেছি, আমরা বিভিন্ন নাটক অনুষ্ঠান করেছি। আমাদের 71 তো আমাদের অসংখ্য গান এবং উদ্দীপনামূলক গান নাটকের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। আজকে সেইগুলোকে আঘাত করা হচ্ছে কেন? এটাও তো মনে করি যে একটা পরিকল্পিত কোনো মাস্টার প্ল্যানের অংশ কিনা। আপনার কখনোই একমাত্রিক একটি দেশ হতে পারে না। আমাদের 1000 বছরের সমন্বিত সংস্কৃতির একটা রূপ আছে। শেখ হাসিনা চেয়েছেন একমুখী, একমাত্রিক। যা কিছু ইসলামিক, যা কিছু মুসলিম সংস্কৃতির অংশ, সেটাকে তিনি মুছে ফেলতে চেয়েছেন। আমরা সেটারও বিরুদ্ধে। আবার বসন্ত বরণ হবে না, আবার পয়লা বৈশাখ হবে না, এখানে আমাদের নানা নাটক, কৃষ্টি, কালচারের চর্চা হবে না, এটা তো হতে পারে না। আমাদের সেই চর্চাও আমাদের থাকতে হবে। এটাই তো একটা বহুমাত্রিক সমাজের লক্ষণ। এবং গণতন্ত্রে এগুলোকে স্বীকৃতি দেয়। আমাদের নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক সংগ্রাম, 16 বছর ধরে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ক্রমাগতভাবে সেটা করে এসেছি। এর মধ্যে কত জনের যে জীবন গেছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, তার শেষ নেই। কিন্তু আমরা চেয়েছি সেই সমাজ, যে সমাজে প্রত্যেককে ধারণ করে, যে সমাজ প্রত্যেককে সেখানে লালন করে। হ্যাঁ, অশ্লীলতা, খারাপ জিনিস আমরা বর্জন করব, কিন্তু যা দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে এসছে সেটা কেন বন্ধ থাকবে? যাই হোক, আজকে এখানে যারা দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত হয়ে যাদের জন্য আমরা বিএনপি পরিবার যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমরা বিএনপি পরিবারের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে এখানে এই ধরনের মহতী উদ্যোগগুলো তারা করে এসছে। আমরা তো শুধু জুলাই আগস্টের বাড়িতেই বেশিরভাগ গেছি, কিন্তু আজকে এই ধরনের একটি ব্যাধি যেটা সহজে সারার মতো নয়, সেই আক্রান্ত মানুষদেরকেও আমরা দিচ্ছি। এখানে পাবেল ভাই ঠিকই বলেছেন যে দেখুন, সমস্ত স্বৈর শাসকরা ফ্লাইওভার দেখায়, মেট্রো রেল দেখায়, পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশ না, এগুলো দেখায়, কিন্তু ভালো হাসপাতাল গড়ে তোলে না। যে চিকিৎসা যে বাজেট, সে বাজেট একই রকম থাকতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে করোনার সময় এত যে বিপর্যয়, করোনার পরেও কিন্তু বাজেট বৃদ্ধি করেনি। তাই করোনার সরঞ্জাম মোকাবেলা অত্যন্ত কষ্টকর হয়েছে বাংলাদেশে। আল্লাহর অশেষ রহমত যে ব্যাপক বিপর্যয় বাংলাদেশে ঘটেনি। আপনারা দেখবেন যে ডিকটেটরশিপ যেখানে আছে সেখানে আপনার হাসপাতাল নেই, সেখানে প্রাইমারি স্কুল ভালো নেই, স্কুল নেই, কিন্তু ফ্লাইওভার তারা দেখাবে। কারণ যেখান থেকে অবৈধ টাকা উপার্জন করা যায় এবং টাকা পাচার করা যায়, সেই কাজগুলোই তারা করেছে। রেন্টাল বিদ্যুতে তারা সেটা করেছে। আজকেও খবরের কাগজে দেখলাম যে দরবেশ বাবাজি বলেন একজনকে জেলখানায় আছে, তার 372টা ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে। তো এইগুলোর মাধ্যমেই তো টাকাগুলো গেছে। কিন্তু এই দেশের চিকিৎসার যেটা আমূল পরিবর্তন হওয়া দরকার, সেইটা কখনোই হাত দেয়নি শেখ হাসিনা। টাকা সব বাইরে নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা এবং তার দলের হুমরা চুমরারা।
কিন্তু একটা ভালো স্কুল নির্মাণ গ্রামে গঞ্জে, সেখানে টিফিনের ব্যবস্থা হবে, সেখানে নানা কিছু ব্যবস্থা হবে, পোশাক থাকবে, সেগুলো তিনি করেননি। গ্রামে গঞ্জে শহরের যে মানে চিকিৎসা ব্যবস্থাপনা, সেটা যে গ্রাম পর্যায়ে তৃণমূলে পৌঁছাতে হবে, সেই ব্যবস্থাটা তিনি করেননি। এটাই হচ্ছে ফ্যাসিস্টদের লক্ষ্য, এটাই হচ্ছে ডিক্টেটর একনায়কদের লক্ষ্য। আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।